বড় হামলার ঘটনাগুলো রয়েছে তার মধ্যে মুম্বাই হামলা হচ্ছে অন্যতম বড় ঘটনা। আর এবারে সেই মুম্বাই হামলার ঘটনা মানে চলে আসে একটা নাম, সৈয়দ হাফিজ। লস্করি তৈবা শাখা সংগঠনের এই যে জঙ্গি নেতা, এই ছিল মুম্বাই হামলার পেছনে মাস্টার মাইন্ড। এবারে এই যে সৈয়দ হাফিজ, তার কিন্তু গুণের কাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়নি। সে কি করেছে? বাংলাদেশে গেছে। বাংলাদেশে গিয়ে সেখানে তার অন্যতম তার যে সমস্ত খারাপ কাজ সেগুলোর সঙ্গে হাসিনাকে তাড়ানোর জন্য বাংলাদেশের লোকজনের সঙ্গে মিলে বা যারা হাসিনা বিরোধী তাদের সঙ্গে মিলে প্ল্যান করেছে, করে হাসিনাকে দেশ ছাড়া করেছে, এমন কথাও শোনা গিয়েছে। এবারে প্রশ্ন উঠে আসছে, যদি এমন কাজ করে থাকে পাকিস্তানি জঙ্গি সংগঠনের এই নেতা, বর্তমানে আমরা জানি যে অপারেশন সিন্দুরের পরে ভারতের পশ্চিম দিকটা বেশ দুর্বল হয়ে রয়েছে। কাশ্মীর হোক কিংবা এদিকে রাজস্থান হোক, পশ্চিম দিকটা দুর্বল হয়ে রয়েছে। এবারে বাংলাদেশ কোথায় রয়েছে ভারতের ম্যাপে? পশ্চিমবঙ্গের ঠিক পাশে, অর্থাৎ পূর্ব দিকে রয়েছে। তাহলে এই যে সৈয়দ হাফিজ, তার কি নতুন টার্গেট হতে পারে এই পূর্ব দিক থেকে ভারতে কোনো ক্ষতি করতে চাওয়া, কিংবা আমাদের পশ্চিমবঙ্গ, কলকাতা, এগুলোকে তার টার্গেটে থাকতে পারে? এমন কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশি বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। আমরা কথা বলবো স্যারের সঙ্গে অবশ্যই, তবে তার আগে চলুন এই জঙ্গি সংগঠনের একজন জঙ্গি নেতার বক্তব্য আপনাদেরকে শোনাই। अपने दुश्मन को पैगाम दे रहे हैं कि जरा ध्यान से ये बात सुनना, जरा गौर करना, तुम हमें अपनी गोली से डराते हो, मोदी हम तुझे वादे पैगाम देते हैं, हमारे तो बच्चे तेरे मिसाइलों से नहीं डरे, हम तेरी गोली से कहां डरेंगे। और ये पैगाम सुन, ये वादे पैगाम है, हमें खौफजदा न तेरे बड़े कर सके न तू कर सकेगा। तू तारीख जरा देख ले, इस हिंदुस्तान के अंदर तेरे बाप दादा की तारीख क्या है और हमारे आबा अजदाद की तारीख क्या है। तेरे बाप दादा ने हमेशा हमारे आबा अजदाद के सामने पानी भरा है और हम तुझे भी ये बात कहते हैं, वक्त आने वाला है जब तू भी हमारे सामने पानी भरेगा। ये पाकिस्तान वो मुल्क है जिसने आज तक अपने किसी दुश्मन को माफ नहीं किया और तुझे इस बात का अच्छी तरह से इल्म है। तू जानता है कि हमने पिछले साल के अंदर तुझे बांग्लादेश में शिकस्त दी। मोदी तू जानता है बांग्लादेश में तुझे शिकस्त हमने दी है और तू इस बात को भी जानता है कि मई के महीने के अंदर अगर तूने 11 मई को धमाके किए, हमने 28 मई को धमाके किए, तू रात की तारीकी में 7 मई को आया था, हम दिन के उजालों में 10 मई को आए थे। फर्क बिल्कुल वाज़ेह है, हम दिन के उजालों में चलने वाले हैं, हम साजिशें करने वाले नहीं हैं, हम जवाब देने वाले हैं। और मोदी हम तुझे जवाब दे रहे हैं, हमारा पैगाम सुन, हमारी बात सुन। अगर तू मुकाबले के मैदान में आएगा, हम मुकाबले के मैदान में आएंगे। अगर तू अमन की बात करेगा, हम अमन की बात करेंगे। लेकिन अगर तू डराने धमकाने की कोशिश करेगा तो फिर तू इस बात को जानता है पाकिस्तान के अंदर खौफ नाम की कोई चीज नहीं है। ये बेखौफ लोगों की कौम है, ये शेरों की कौम है, ये दलेरों की कौम है, ये जुर्रत वालों की कौम है। ये दुश्मन के गिरेबान पे हाथ डालना चाहती है, जानती है और इनको पता है अपने दुश्मन को कैसे शिकस्त दी जाती है। लिहाजा ये गलत फहमी अपनी दूर कर लो। और आज मैं गुजरांवाला के अपने भाइयों को, अपने बुजुर्गों को, अपने साथियों को, अपनी माओ को, अपनी बहनों को, अपनी बेटियों को ये बात कहना चाहता हूँ, आइए अब वक्त बदल रहा है, अब हालात बदल रहे हैं। ये पाकिस्तान শুনতে পেলেন কথাগুলো? কতটা ভয়ঙ্কর কথা! একদম ডাইরেক্ট থ্রেট করা হচ্ছে ভারতীয়দের ওপরে, একেবারে ডাইরেক্ট থ্রেট করা হচ্ছে। নরেন্দ্র মোদী, তাকে হুমকি দেওয়া হচ্ছে। আর এই সমস্ত কিছুর মধ্যে স্বাভাবিকভাবে আমরা কি সুরক্ষিত? কতটা সুরক্ষিত? কতদিন সুরক্ষিত? এই প্রশ্নটা উঠে যাচ্ছে। সদ্য পেহেলগামে হওয়া, সদ্য বৈশারণ ভ্যালিতে হওয়া ঘটনা পেহেলগামের, সেখানে 26টা তরতাজা প্রাণ চলে গেছে। তাহলে এবার ভারত কি আবার বিপদের মুখে?
ভাবতে পারছেন কি ভয়ঙ্কর অবস্থা? আমরা কথা বলবো স্যার, এই জায়গা থেকে যে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠে আসছে, বর্তমানে বাংলাদেশ আমরা জানি যে ভারতকে সাপোর্ট করে না, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না, ভারতকে বন্ধু ভাবে না, তাহলে কি এবারে ভারতের ক্ষতি করার জন্য কি পাকিস্তানি এই জঙ্গিকে কি হাতে নিচ্ছে? কি মনে করছেন? হ্যাঁ, একেবারে। ভারত, আমি তো শুরুতেই বললাম যে ওরা ভারতকে প্রধান শত্রু মনে করে। ভারত না হলে বাংলাদেশ হতো না, এটা ওরা জানে। ভারত না হলে বাংলাদেশ পাকিস্তান ভেঙে নতুন দেশ গড়তে পারতো না এরা। ওরা সেই ইয়া নিয়েই ওরা ভারতের বিরুদ্ধে সবসময় আছে। তো যাই হোক, এখন একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে এটা শান্তি, স্বাধীনতা, গণতন্ত্র, আমরা 71 সালে যে বাংলাদেশ পেলাম, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ বেশি মা বোনের, সম্ভ্রম হারা মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে দেশটা স্বাধীন হলো, সেই দেশটা কিসের উপর স্বাধীন হলো, কেমনে স্বাধীন হলো, এই তারা ওই সময় তাদের ভূমিকা কি ছিল? পাক বাহিনী যেসব অত্যাচার, যেভাবে জেনোসাইড চালিয়েছে, তারপরে এই জঙ্গি জিহাদিরা, জামাতের লোকেরা তাদের শিক্ষকদেরকে, নিজেদের শিক্ষকদেরকে বাসার থেকে ধরে এনে গুলি করে হত্যা করছে। আমাদের দেশের 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হবে, 14ই ডিসেম্বর তারা এই বুদ্ধিজীবী নিধন শুরু করে। তো এদের টার্গেট, এরা কিন্তু এদের সেই তারা এবং তাদের ছেলেপেলেরা আজকে এই 54 বছর পরে তারা আবার বাংলাদেশকে আক্রমণ করছে। বাংলাদেশ ইজ অ্যাটাকড বাই দি এন্টি লিবারেশন ফোর্সেস, জঙ্গি, জিহাদি এবং জামাত। তো সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় আমাদের খুবই প্রণিধানযোগ্য যে ঘটনাটা কোথায় যাচ্ছে এবং কোথা থেকে কি হচ্ছে এবং কিভাবে এটা থেকে সাধারণ মানুষ, যে শান্তিকামী মানুষ, গণতন্ত্র মনা মানুষগুলো কিভাবে রেহাই পাবে। ভারতের এবং বাংলাদেশের, ভারত এবং বাংলাদেশের ভাগ্য কিন্তু একেবারে অঙ্গাঙ্গী ভাবে জড়িত হয়ে গেছে। তো যেহেতু ভারত তার সক্রিয় সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, যেমন এই সব অপশক্তি যখন পাকিস্তানের হয়ে যখন বাংলাদেশের হত্যা এবং জেনোসাইড শুরু করলো, সেই মুহূর্তে ভারতের বাহিনী বলা হয় মিত্র বাহিনী, আর বাংলাদেশের বাহিনী ছিল মুক্তি বাহিনী। এই মুক্তি বাহিনী মিত্র বাহিনীর যৌথ কমান্ডে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলে এবং বাংলাদেশ 9 মাসের যুদ্ধে 16ই ডিসেম্বর এসে বাংলাদেশ